মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি, নাম সমান না, কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নেওয়ার কথা বলছেন, কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল? তাজউদ্দিন আহমেদকে যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময় নেতৃত্ব দেননি। কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে 1971 মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা, শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা, আমি ওই জায়গাটা থেকে দেখতে বলবো একত্র করে। এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড়, এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান। এবং আমি এটুকু যোগও করতে চাই, আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি। আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই জাতি, এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে। এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে। আমরা অনেকগুলো ডকুমেন্টারিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশনে যাওয়ার আগে, অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছেন। সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে, তিনি প্রধান ব্যক্তিত্ব, এ নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। কিন্তু উনি যদি না থাকতেন, আমরা 71 সালে স্বাধীন নাও যদি হতাম, আমাদের স্বাধীনতা যে আর হতো না, আমি সেটা বিশ্বাস করি না। ভারত হিন্দুদের যদি সেভিয়ার হয়ে থাকে, আপনি রানা দাশগুপ্ত বা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের যে কথা বলেছেন, আমাদের হাতে প্রচুর ডেটা আছে, তারা সংবাদ সম্মেলন করে বলছেন যে একই রকম অত্যাচার অন্যায় হিন্দু সম্প্রদায়ের উপরে হচ্ছে। রাইট। আমি আবারও বলছি, জনাব বেনজির শত শত বিঘা জমি কোটালী পাড়ার আশপাশে দখল করেছেন, তো এই কথা কেন জানা যায়নি, সেটা নিয়ে কিছু করেনি কেন? তো তার মানে ভারত আসলে তখন কি কোনো স্টেটমেন্ট ছিল, কোনো কথা ছিল কোনো ইস্যুতে? এখন কথা হচ্ছে, তার মানে এখন তার স্ট্র্যাটেজিক প্রয়োজন হয়েছে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করা। সুতরাং সে এটা ব্যবহার করছে তার প্রয়োজন মতো, এবং বিগ পাওয়ার গুলো আসলে এভাবেই করে। এটাও খুব অভাবনীয় কোনো ঘটনা। ভারত কেন এত এথিক্যালি, আমি শুধু ডক্টর রহমানের সাথে যুক্ত করতে চাই যে গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় হিন্দুদের বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার হার অতীতের কোন সময়ের থেকে কম ছিল না, বরং কিছু ক্ষেত্রে হয়তো বেশি ছিল। তারা অত্যাচারিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বেনজির আহমেদের খুবই লাকসই উদাহরণ ডক্টর রহমান দিয়েছেন, যে মানে মানে এবং মজার ব্যাপার হচ্ছে ডক্টর রহমান বেনজির কিন্তু কোনো কিছু লুকিয়ে করেন নাই, তিনি সাইনবোর্ড লাগিয়ে মানে প্রতিটা জিনিস প্রকাশ ছিল, প্রতিটা জিনিস প্রকাশ ছিল, মানে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্টের দরকার ছিল না কিন্তু তাকে এটি সামনে নিয়ে আসা। তো ওই যে বললাম, তাহলে দরকার কি? ভারতের স্ট্র্যাটেজিক স্বার্থ হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। আওয়ামী লীগকে ক্ষমতায় শুধু বললে ভুল হবে, আওয়ামী লীগকে নির্বাচন ছাড়া ক্ষমতায় রাখা। আমি প্রায় একটা কথা বলি, 2008 সালের আওয়ামী লীগ যেটা মোটা দাগে একটা ভালো নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছিল, তারও ভারতের বিরুদ্ধে বেশ কিছু গাটস দেখানোর এক্সাম্পল আমাদের সাথে আছে। সেই সরকারটাই পারেনি 14 পর থেকে আর। সো ভারত চায় অনির্বাচিত একটা আওয়ামী লীগ। এটা যদি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলও ভারতের হয়ে এই কাজটা করতে চায়, সে তাকে ক্ষমতায় রাখবে। ওকে, এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখন যেহেতু এমন একটা সরকার এসছে, আমি আপনার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করবো যে ডক্টর ইউনূসের, আপনার যে পরের প্রশ্নটা ছিল, ডক্টর ইউনূসের যে স্ট্যান্স, আমি নিশ্চিতভাবেই, যিনি রাজপথে যেরকম আলোচনা হয়, রাজপথে যে স্লোগান হয়, বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক থাকবে না রে, চিকেন নেক আমি এই করব সেই করব, এগুলো কোনোদিন কোনো সরকারি ভাবে পলিসি হতে পারে না, হয় না। কিন্তু ডক্টর ইউনূস বিরাট একটা শিফট করেছেন। আমি বলবো এই কারণেই ডক্টর ইউনূসের সরকারকে পছন্দ করছেন না। আমি একটু ধারাবাহিকভাবে কয়েকটা তথ্য দর্শকদেরকে স্মরণ করিয়ে দেই। প্যারিসে বসে শপথ নেওয়ার আগেও ডক্টর ইউনূস ইন্ডিয়ান মিডিয়ার সাথে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি টিপিক্যাল যেসব প্রশ্ন আছে খুবই শক্তভাবে উনি এগুলো জবাব দিয়েছেন। জঙ্গিবাদ বাড়বে কিনা, শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলা, এগুলো নিয়ে। উনি ফিরে আসার পর পিটিআই এর সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন খুবই স্ট্রংলি, এবং খুব মজার ব্যাপার, বাংলাদেশ এখন যা যা করছে, আমাদের প্রত্যেকটা বর্ডার কিলিং এ স্ট্রং প্রটেস্ট করছে তাদের হাই কমিশনে। জনাব অমিত শাহ বাংলাদেশিদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করে ফেলবেন, এই অমিত শাহ যখন টার্মাইট বলেছিলেন শেখ হাসিনার আমলে, আমরা অফিসিয়ালি কোনো প্রটেস্ট করিনি, এখন করছি। সো আমি কোনোভাবেই মনে করি না ডক্টর ইউনূস একই জায়গায় আছেন। কিন্তু আপনি নিশ্চয়ই এটা বোঝেন যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তিনি যখন দায়িত্বে থাকেন, ভারতের মতো একটা দেশকে, আমি বহুবার একটা কথা বলি যে ভারতের সাথে আমরা আসলে, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন, শত্রুতার কোনো স্কোপ নাই। এটা আমরা যেমন বুঝি, ভারতকেও আসলে এটা বুঝতে হবে। সো বর্তমান সরকার এই একটা জায়গায় যথেষ্ট গার্ডস দেখিয়েছেন। কোন কোন জায়গায়, ধরুন ইলিশ পাঠানো নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন,
ডিপ্লোম্যাসি কিন্তু এরকমই, আপনি 5টা টাফ কথা বলবেন, দু একটা জায়গায় আমার মনে হয় ডক্টর রহমান আমি এই সরকারের পররাষ্ট্রনীতি যা দেখি, সেই পররাষ্ট্রনীতির মধ্যে আমি দেখি যে আওয়ামী লীগ সরকার, আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ সরকার কোনো শক্ত প্রতিবাদ জানানে, অফিসিয়ালি অনেক বিষয়ে যেগুলিতে কথা বলা দরকার ছিল সেগুলি কথা বলে না। আমি একটু শেষ প্রশ্ন ডক্টর জাহেদকে করতে চাই। ডক্টর জাহেদ, প্রশ্নটা একটু অন্যরকম, কারণ আমি আপনাকে দেখছিলাম যে এইবার জাতীয় নির্বাচনের 1 সপ্তাহ আগেই আপনি বলেছিলেন যে এই সরকার 1 বছরের বেশি টিকবে না। সরকারের পতন হয়েছিল 7 মাসের মাথায়। কোটার মতো বিষয়ে আন্দোলনে সরকারকে সরে যেতে বাধ্য হলো, এই ধরনের ইস্যু ভেবে বলেছিলেন নাকি, মানে এটা যদি আমাদের একটু বলতেন 1-2 মিনিটে, কারণ আমরা দেখেছিলাম যে আপনি একদম স্পষ্ট বলেছিলেন যে মানে বছর খানেক বড় জোর আয়ু আছে এই সরকারের। আমি বলেছিলাম এই সরকারের ব্যাপারে আমার অবজারভেশন যেটা ছিল সেটা হচ্ছে অর্থনীতি একটা মেজর ক্রাইসিস। 2018 সালে আমরা খেয়াল করব যে রাস্তায় স্টুডেন্টরা নেমেছিল, আরো বাচ্চা স্টুডেন্টরা নেমেছিল নিরাপদ সড়কের নামে। তার আগে কোটা নেমেছিল, কোটার দাবি মানা হয়। নিরাপদ সড়কের সময় আবার সারা দেশ ওভাবে নেমে আসেনি। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় ইকোনমি এত ক্রাইসিসে ছিল না। এবার যেহেতু ইকোনমি এতটা সিরিয়াস ক্রাইসিসের মধ্যে আছে, আমি কোনো একটা বাহানায়, এবং এই সরকার এটাকে ট্যাকেল করতে পারবে না, মানুষের চরম সংকট আমি দেখতে পাচ্ছিলাম, সে কোনো না কোনো একটা বাহানায় সে নেমে আসবে। সেটা এবার কোটা আন্দোলন হোক, তাত্ত্বিক ভাবে বলছি, দুদিনের মাথায় যদি কোটা এই সুপ্রিম কোর্ট বসিয়ে মেনে নেওয়া হতো আগের বারের মতো করে, উনি তো ঠিকই সুপ্রিম কোর্টের আপিল বিভাগকেও বসিয়েছেন, হয়তো এটা এবার ওই জায়গায় পৌঁছে যেত না, আবার কোনো না কোনো একটা মুভমেন্ট হতো। এই অর্থনৈতিক সংকটই এই সরকারকে ক্ষমতায় থাকতে দিত না বলে আমি খুবই কনফিডেন্ট ছিলাম, কারণ নির্বাচনের আগে সরকার প্রচুর ক্ষেত্রে তার বকেয়া, সেটা বৈদেশিক পেমেন্ট হোক, ইন্টারনাল পেমেন্ট হোক, যেহেতু অর্থনীতিও কিছুটা বুঝি, সেগুলো পেঁচাচ্ছিল, এগুলো হুড়মুড় করে আসবে। ডক্টর রহমান, কোনোভাবে যদি অর্থনীতিটাকে সামাল দিয়ে ফেলতো, তাইলে কি আসলে এই আন্দোলনটা সফল হতো না বলে আপনার কাছে হাইন্ডসাইট মনে হয়? আমার আন্দোলনের শক্তি অনেক কম হতে বলে আমার ধারণা। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে এই মুভমেন্টে ছাত্ররা সামনে ছিলেন, কোটা আন্দোলন সামনে ছিল, এর মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষ সবাই নেমে এসেছিল, কারণ তার সংকট। আমি একটা ছোট উদাহরণ দিলে খালেদ ভাই খুব ক্লিয়ারলি অনেকের কাছে জিনিসটা স্পষ্ট হবে। বিএনপি যখন জনসভা করছিল 2023 সালে সারা বিভাগে, জেলায়, বিভিন্ন জায়গায়, বিভাগীয় সমাজ মানে যে সমাবেশগুলোতে আসা কিছু মানুষকে নিয়ে প্রথম আলো একটা সিরিজ মতো করেছিল, একটা মুখ নিয়ে তার কথা। উনি বলছেন উনি বিএনপি করেন না, কিন্তু উনি এখানে এসছেন বিকজ উনি আর টিকে থাকতে পারছেন, উনি মনে করছেন একটা পরিবর্তন দরকার। তো বিএনপির জনসভাতেই সাধারণ অনেক মানুষ নেমে পড়ছিল, এবং এটাই আওয়ামী লীগ ভয় পেতে শুরু। ডক্টর রহমান, আপনাকে অনেক